নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বর বউ খেলা, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বর বউ খেলা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। বালতিতে ভেজানো এক রাশ জামা কাপড় কাচাকুচি করতে বসেছে ঘরে প্রিয়া। ঘর সংলগ্নই এই বাথরুমটা। এক গামলা আর এক বালতি। প্রায় শেষের দিকে। এখন বাপ বেটার জাঙ্গিয়াগুলো সে কাচ্ছে। কাচতে কাচতেই বলে ওঠে, পাপড়ি পাপ, এত নোংরা করে যে কেন পরে সাগ্নিক? এত বারণ করেছি, প্রতিদিনেরটা চেঞ্জ করলেই তো হয়। আচমকাই পেছন থেকে ঘরের মেইন ডোরটা বন্ধ করার শব্দতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে প্রিয়ার। যা ভেবেছে ঠিক তাই। পিঠের মধ্যে ঠান্ডা হাতের স্পর্শ। ঠিক সাগ্নিক ঘরে এসেছে। কিছুক্ষণ আগেই বারান্দায় বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। কাঁচের গ্লাসটা ধরে রেখেছিল, আর সেই হাতের স্পর্শটা এখনও রয়েছে ঠান্ডা। কি যে করো, যখন তখন যেখানে খুশি শুরু হয়ে যাও। তোমার কাচাকুচি হয়নি? না, হচ্ছে। কেচে এসো। প্রিয়া ভালোই বুঝতে পারে সাগ্নিকের আবদারটা এখন ঠিক কি। কি করছো? ছাড়ো বলছি। ছেলেটা দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। থাকুক দাঁড়িয়ে, দেখুক সব কিছু। শিখতে হবে তো। বউকে কি করে আদর করতে হয় ছেলেকেও তো জানতে হবে। তুমি বাবা হয়ে এমন কথা বলতে পারো সাগ্নিক? তোমার লজ্জা করে না? যা বাবা, কিন্তু লজ্জা করার কি আছে? যাতে বিয়ের পরে ছেলে বউয়ের কাছে লাঠি ঝাঁটা না খায়, সেই জন্যই তো এই ব্যবস্থা। অসহ্য হয়ে ওঠে প্রিয়ার শরীরটা। বাথরুমে বসে জামা কাপড় কাঁচাকুচি করছিল সে। হাতে বালতিটা নিয়ে সবে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরে সাগ্নিক। আজ রবিবার, ছুটির দিন। সাগ্নিক বাড়িতেই আছে, আর ছেলেটাও বাড়িতে। গৃহবধূ প্রিয়ার বিয়ের পর থেকেই শাশুড়ির বাচ্চাকে সামলাতে সামলাতেই দিন কেটে যায়। এরপর বছর ঘুরতেই যখন সে মা হলো, তখন দায়িত্ব আরও বাড়ল। এখন তো শাশুড়ির বাচ্চা আর নিজের বাচ্চা, দুই সন্তানের মা সে। তবে নিজের বাচ্চাটা অবুঝ, কিন্তু শাশুড়ির বাচ্চাটা বুঝমান সে আনা। ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করেছে সাগ্নিকের দুষ্টু হাতের আঙুলগুলো। ঘামে ভেজা শরীরে এই তীব্র গরমে এতক্ষণ কলতলায় বসে যে ঠান্ডা রেশটা সমগ্র শরীরটাকে ছেয়ে গিয়েছিল, এখন যেন তদ্রূপ আবার ঘর্মাক্ত বরণ শরীরে ফিরে আসছে। সাগ্নিকের ছোঁয়ায় জেগে উঠেছে প্রিয়ার বৃন্তদয়। ছেলেটা স্কুলে পড়ে, ক্লাস 5-এ উঠেছে। বাইরে বল নিয়ে বন্ধুদের সাথে খেলা করছিল। হঠাৎ করে বলটা ঘরের বারান্দায় ঢুকে যায়। একতলা এই বাড়িটা প্রিয়ার ছোট্ট সংসার। জনপ্রাণী বলতে মাত্র 3 জন। বিয়ের পর শ্বশুর মশাই এটা উপহার দিয়েছিলেন। ভোগপুরের প্রত্যন্ত গ্রাম এটা। এখানে বেশিরভাগ মানুষই ঠিকাদারির সঙ্গে যুক্ত। সাগ্নিক এইখানকার স্কুলের প্রধান শিক্ষক। চাকরি সূত্রে এই প্রত্যন্ত গ্রামে পোস্টিং হবার পর প্রচণ্ড হীনমন্যতায় ভুগত সাগ্নিক। বছর 32-এর সাগ্নিকের বিয়ে দেওয়ার খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। না, কোনো রকম পত্রপত্রিকায় অ্যাড নয়, নিজের বন্ধুর মেয়েকেই পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন সাগ্নিকের বাবা সুখময় বসু। শাশুড়িমা সীতা দেবী বৌমাকে দু চোখের আড়াল করতে পারতেন না, আবার ছেলেকেও তদ্রূপ স্নেহ করতেন।
কিন্তু বিয়ের পরে দুটো মানুষের প্রাইভেসি অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই পৈতৃক বাড়িটা প্রত্যন্ত এই গ্রাম সংলগ্ন থাকার দরুন আর ছেলের পোস্টিংটাও এইখানে হবার কারণে বিয়ের পর এই দুই কপত কপতিকে এইখানে থাকার সিদ্ধান্তই দিয়েছিলেন সুখময় বাবু। তারপর থেকেই মধুর রজনী যাপন আর মাঝে মাঝে দিনের বেলাতেও স্কুল থেকে চলে আসতো সাগ্নিক। বারবারের শারীরিক মেলামেশার ফলশ্রুতি 1 বছরের মধ্যেই মা হয়ে যাওয়া। মা হওয়ার পরে প্রিয়ার শরীরটা আরো বেশি ফুলে ফেপে উঠেছে, আর সেটাই সাগ্নিককে আকৃষ্ট করে আরো বেশি করে। ইতিমধ্যেই ব্লাউজের সমস্ত হুক খুলে স্ত্রীর বুকের মাঝে মুখ ঢুকিয়েছে সাগ্নিক। হাতের বালতিটা কখন যেন হাত থেকে খসে গিয়েছে প্রিয়ার। দরজার পর্দাটা উড়ছে, ঘরে ফ্যান চলছে, অথচ দিবালোকেও যেন রাত্রির গভীর অন্ধকার বিরাজমান এই ঘরের চারিদিকে। সায়ার গিটটা খুলতে যাবে এমন সময় পর্দার আড়াল থেকে ছেলের কণ্ঠস্বরটা প্রিয়ার কানে ভেসে আসে। সাগ্নিককে এক ঠেলায় সরিয়ে দিয়ে আঁচলটা ঠিক করতে শুরু করে প্রিয়া। মাথার চুলগুলোকে ঠিক করে হাতের বালতিটার দিকে তাকিয়ে দেখে জল গড়িয়ে ভেসে যাচ্ছে ঘর। ইস, জামা কাপড়গুলো আবার কাচতে হবে, বলে প্রিয়া। এই তুমি বাড়ি থাকলে না আমার এক জ্বালা, যখন তখন শুরু হয়ে যাও। বিরক্তিকর অবস্থায় দরজার পর্দা সরিয়ে সামনে দাঁড়াতেই ছেলের চোখে চোখ রাখতে পারে না প্রিয়া। যেন স্বামী নয়, সে পরপুরুষের সঙ্গে এতক্ষণ সময় কাটাচ্ছিল। কিরে বাবু, কিছু বলবি? জিজ্ঞেস করে প্রিয়া। ছেলে অবুঝ বালকের মতো তাকিয়ে থাকে মায়ের দিকে। হাতে বলটা নিয়ে ইশারা করেই দৌড় দেয় আবার মাঠের দিকে। হাঁপ ছেড়ে বাঁচে প্রিয়া, মনে মনে বলে, যাক, কিছু দেখতে পাইনি। পরনে স্ট্যান্ডো গেঞ্জিটা বিছানা থেকে তুলে নিয়ে সাগ্নিক পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার, কার সঙ্গে বিড়বিড় করছো? জিজ্ঞেস করে সে। প্রিয়া ভ্রুকুটি করে তাকায় সাগ্নিকের দিকে। এই দৃষ্টি সাগ্নিকের খুব চেনা। ও, বুঝেছি, ছেলে আবার কিছু দেখে ফেলেছে কিনা তাই ভাবছো? আরে দেখে ফেলেনি, তবে কোন দিন দেখবে তোমার এই ছেলে মানুষের জন্য। মাথার চুল ঠিক করতে করতে ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় প্রিয়া, আর হাসে মনে মনে। দিন দিন সাগ্নিক আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। বাবু, বাবু, আয়, স্নান করবি তো? মায়ের ডাকে ভুবান মাঠ থেকে ছুটে আসে। প্রিয়া বেশ চোখ পাকিয়ে বলে, কিরে, তোর হুঁশ নেই? বেলা গড়িয়ে যাচ্ছে, যা শিগগিরই স্নান কর, আমি ভাত বাড়ছি। ছেলে বাধ্য শিশুর মতো ঘাড় নাড়ে এবং বাথরুমের দিকে ঢুকে যায় ঘাড়ে গামছাটা নিয়ে। প্রিয়া কিছুক্ষণ আগেই স্নান করেছে। ওর শরীর থেকে সাবানের গন্ধটা মহমা করছে গোটা ঘরে। প্রত্যেক দিন স্নান করে কাঁচা কাপড় পরে কপালে সিঁদুরে আর হাতের নোয়াতে সিঁদুরের একটি ফোঁটা দিয়ে ঠাকুরের বাসনপত্র নিয়ে যখন কলতলায় আসে প্রিয়া, তখন অপলক সাগ্নিক ওর দিকে তাকিয়ে থাকে। প্রিয়ার এই রূপটা ওর কাছে মায়ের মতো ঠেকে। মাকেও দেখেছে ছোটবেলায় এইভাবেই পুজো আচ্চা করতে। সাগ্নিকও বউয়ের ধমকি খেয়ে স্নান করে ফেলেছে তাড়াতাড়ি। ভুবান স্নান করে বেরোনোর পর প্রিয়া খাবার টেবিলে দুই বাপ বেটাকে ডাকে, কই আমার দুই ছানাপোনা, এই টেবিলে এসো। বাবা, বল। ঘরের ভেতরে ছেলে ডাকে সাগ্নিককে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব, মারবে না তো? কি এমন কথা যে মার খাওয়ার মতো অবস্থা হবে? না, তুমি আগে বলো না, তুমি আমাকে মারবা না? ছেলের মাথার ওপরে হাত বুলিয়ে সাগ্নিক বলে, মারবো না, বল কি হয়েছে? কিছুক্ষণ আগে স্নান করে এসেছে ভুবান, জামা কাপড় চেঞ্জ করে বাবার পাশে বসেছে। সাগ্নিক বসে বসে মোবাইল ফোনটা ঘাঁটছিল। ছেলের সঙ্গে সাগ্নিকের সম্পর্কটা আর 5টা বাপ বেটার মতোই। ছেলে দুষ্টুমি করলে বাপের কাছে কান মোলা খায়, কিন্তু মা নিজের অনুশাসনে রাখা সত্ত্বেও আজ পর্যন্ত কোনোদিন গায়ে হাত তোলেনি। মায়ের ওই বাঁকা চোখের চাহনিতেই ছেলে সিধে হয়ে যায়। তাই বাপের সাথে কথা বলতে বেশ খানিকটা হিসেব নিকেশ করতে হয় ছেলেকে।
শাগনিকের কাছ থেকে অভয় পেয়ে ছেলে জিজ্ঞাসা করার সাহসটা জোগায়, আচ্ছা বাবা, বর বউ খেলা কি জিনিস? শাগনিক তখন একটা পত্রতে কি হিসাব নিকাশ করছিল। যতদূর মনে হয় মাসের শেষ, তাই মাস কাবারই হিসেব নিকেশ। সংসারটা আলাদা করে দেবার পর থেকেই বাবার কাছ থেকে একটাও টাকা করি শাগনিক হাত পেতে চায় না। ছেলে বউ তাদের যাবতীয় খরচাপাতি তার নিজের হিসেবেই চলে। স্ত্রী হিসাবে প্রিয়া তার কাছে সর্বগুণে লক্ষ্মী। মুখ থেকে এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে নিজের হিসাব নিকাশ সব কিছু কেমন যেন গোলমেলে হয়ে যায় শাগনিকের। প্রায় বিষম খাবার মতো অবস্থা। অন্যদিকে প্রিয়া চিৎকার করেই যাচ্ছে, আরে খাবার মেরে বসে আছি তো, আমি কিন্তু আর ডাকতে পারবো না। পাওয়ারের চশমাটা চোখ থেকে খুলে রেখে ছেলের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে থাকে শাগনিক। ভয়ে ভয়ে ভুবান বলে, বাবা মারবা না কিন্তু, তুমি কিন্তু আমায় প্রমিস করেছো। শাগনিকের এই বিধ্বস্ত অবস্থা কিভাবে ছেলেকে কি বোঝাবে বুঝে উঠতে পারে না। এই সব খেলার কথা তোকে কে শিখিয়েছে রে? ছেলেকে জিজ্ঞেস করে শাগনিক। আমাকে আমার বন্ধুরা বলেছে। কথাটা ভুবান অনেকটা ভয় পেয়েই বলে, বুঝলাম বাবা, বুঝলাম, চল চল খাবার খেতে খেতে বলছি। খাবার টেবিলে আসার পর প্রিয়ার রসগোল্লার মতো পাকানো চোখ দুটো দেখে ভয়ের চোটে বাপ বেটা ঢোক গেলে একে অপরের দিকে তাকায়। এই সময় হলো নবাব পুত্রদের টেবিলে খেতে আসার? আমি কি তোমাদের চাকর নাকি? প্রত্যেক দিন একই ডায়লগ শুনতে হয়, তবে সময়টা পরিবর্তিত হয়। মানে প্রতিদিন শুনতে হয় ওই সকাল 9:15 থেকে 9:30 মধ্যে, কারণ সেই সময় বাপ বেটা খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যায়। কতদিন ধরে বলছি একটা ফ্যান নিয়ে এসো, বারান্দায় লাগাও। এই গরমের মধ্যে টেবিলে বসে খাওয়া দাওয়া করা যায় নাকি? ঠিক আছে, এই বছর বিবাহ বার্ষিকীতে না হয় একটা ফ্যানই গিফট করব। কথাটা বলে শাগনিক। প্রিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। টেবিলে গরম গরম ভাত আর মুরগির মাংসের ঝোল আজকের মেনু। শেষ পাতে আমের চাটনি, মিষ্টি দইও আছে। শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করা হলেও প্রিয়াকে রান্না নিয়ে বেশি ঝক্কি সামলাতে হয়নি কোনোদিনই। যা রান্না করে দাও তাই এরা চোখ বুজে মেরে দেয়। একটা তরকারি ভাত হলেও যা, আবার সেদ্ধ হলেও তা। ভাত বাড়া রয়েছে কাঁসার থালাতে, আর সেই গোছ করা ভাতের মাঝখানে ফুটো করে বাটিতে থাকা মাংসের ঝোলটা উপুর করে ঢেলে নেয় শাগনিক। ছেলেকে লেগ পিস দাওনি, আমায় দিয়েছো? মাংস আনার পর থেকে লেগ পিসের ওপরে তো দুইজনেরই অধিকার, একটা তোমার আর একটা তোমার বেটার। মনে মনে হাসে শাগনিক। ওর ওই দুষ্টু চোখের চাহনি বুঝতে বাকি থাকে না প্রিয়ার। এই খেতে বসে কিন্তু একদম আড্ডা মারবে না, তাড়াতাড়ি খাও দেখি, আমার আবার কাজ আছে, সমিতিতে যেতে হবে। দূর, এই রবিবারেও তোমার সমিতি? হ্যাঁ মশাই, রবিবারেও সমিতি। কেন, তোমার কোনো প্রবলেম আছে? জিজ্ঞেস করে প্রিয়া। শাগনিক ভাত চিবোতে চিবোতে বলে, তোমার ছেলে আমায় কি জিজ্ঞেস করছে জানো? কি জিজ্ঞেস করেছে ভুবান? ও মা, তুই খাচ্ছিস না কেন বাবা? ছেলের দিকে তাকিয়ে বলে প্রিয়া। ছেলে ভাতের দানা একটা একটা করে থালার মধ্যে পিসছে। কি জিজ্ঞেস করেছে ও তোমাকে? নিজের খাবারটা বাড়তে বাড়তে জিজ্ঞেস করে প্রিয়া। তুমি ভাত নিয়ে বসো বলছি, বলে শাগনিক। টেবিলের মাঝখানেই ভাতের হাঁড়িটা রয়েছে, ছোট্ট একটা হাঁড়ি, তাতে 3 জনের ভাত হয়েও থেকে যায়। পাশে ছোট্ট একটা গামলায় রয়েছে মাংসের ঝোল, চাটনি আর মিষ্টি দইটা পাশে কাঠের মিট কেসে ঢোকানো। হ্যাঁ বাড়ছি, চাটনি আর দইটা নিয়ে আসি, বলে প্রিয়া। চাটনি মিষ্টি পরে এনো, আগে ছেলেকে জিজ্ঞেস করো আর শুনে যাও। তোমাদের জ্বালায় আমি আর বাঁচি না, বলে প্রিয়া। ছেলে জ্বালায় সারাদিন আর রাতে জ্বালাও তুমি? এসব কথা বলার আগে 5 বার ভাবতে পারো না, বলে শাগনিক। যা বাবা, এখন মহাগুরুর কাছ থেকে আমায় শিখতে হবে কখন কোনটা বলবো, বলে নিজে আগে শেখো কখন কোথায় তোমার হাত যে যখন তখন চলে যায়। শাগনিক মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে বলে, বর বউ খেলা কি জিনিস তোমার ছেলে শিখতে চায়। ভাতের হাঁড়ির ভেতরে সবে হাত ঢুকিয়েছে প্রিয়া, থালাতে ভাতটা বাড়বে বলে, কিন্তু এমন প্রশ্ন শুনে সে বিপাকে পড়ে যায়। কি, ভুবান তোমায় এসব জিজ্ঞেস করেছে?
10 বছরের নিষ্পাপ ভুবানের মুখ থেকে এমন বাণী বেরোবে এটা আশা করেনি প্রিয়া। ও মা গো, আমার ছেলেটা উচ্চান্নে গেল গো। নাও, ছেলেকে না জিজ্ঞেস করে প্রশ্ন না করতে করতেই মায়ের মরা কান্না শুরু। আরে বাবা, ছেলে জানতে চেয়েছে কিছু, ওকে অন্য কিছু করেছে বলে শাগনিক। হ্যাঁ হবেই তো, যেমন বাচ্চার বাপ তেমনই তো ছেলে বলে প্রিয়া। যা বাবা, এখানে আমি আবার কি করলাম? তুমি তো নষ্টের গোড়া, যখন তখন যেভাবেই হোক। তুমি চুপ করবে। কথা কাটাকাটি দুইজনের মধ্যেই লেগে যায়, আর এরই মধ্যে মুরগির ঠ্যাং চিবোনো প্রত্যেকেরই মাথায় ওঠে। দুপুরবেলায় ভাত খেয়ে ভাত ঘুম কারোরই হলো না। বিছানার একধারে বসে রয়েছে শাগনিক, দাঁড়িয়ে রয়েছে প্রিয়া, আর বিছানার ঠিক মাঝখানে বসে ভুবান। চোখ দুটো ফুলে উঠেছে প্রিয়ার। বল না বাবা, তোকে এসব বাজে কথা কে শিখিয়েছে? কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করে প্রিয়া। ভুবান নিজের দিকে তাকিয়ে রয়েছে, হাত দিয়ে বিছানার চাদরটা খুঁটছে। ওকে আগে থেকেই ভয় দেখাচ্ছ কেন? জিজ্ঞেস করে শাগনিক। চোখের পাওয়ারের চশমাটা বেশ শক্তপোক্ত করে এঁটে শাগনিক প্রশ্ন করে ছেলের দিকে তাকিয়ে। বাবু, আমাকে বলতো বাবা, তোকে এসব কে শিখিয়েছে? কোন বন্ধু? নাম কি তার? আমাদের স্কুলে পড়ে কি? ভুবান দাঁত পিষে চুপ করে রয়েছে। প্রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এতক্ষণ ধরে ছেলের সমস্ত বায়না সহ্য করেছে, কিন্তু এইবার আর সহ্য করতে পারছে না। বিরক্ত হয়ে কোমরে আঁচলটা গুঁজে ছেলেকে একটা চড় মেরে বসে প্রিয়া। শাগনিক ছুটে এসে প্রিয়ার হাত দুটো চেপে ধরে। ছি, তুমি শেষ পর্যন্ত মারলে? রক্তবর্ণ চক্ষু দিয়ে প্রিয়া তাকায় শাগনিকের দিকে। এই তোমার জন্য যত বার বেড়েছে ছেলেটার। আরে আমি আবার কি করলাম? আমি তো বাড়িই থাকি না প্রিয়া, তুমি তো ওর মা। ছেলে কোন সঙ্গে মিশছে সেটা দেখা তোমার কর্তব্য নয়? দেখো, আমি যেমন মা তেমন তুমি বাবা। তোমার স্কুলে পড়াশোনা করে, তুমি লক্ষ্য রাখতে পারো না ছেলে কিরকম সঙ্গে মিশছে? আমি কত দিকে নজর দেবো বলো তো? ক্লাস 5 থেকে 12 পর্যন্ত স্কুল, 100 স্টুডেন্ট পড়াশোনা করছে। আমার কি অত লক্ষ্য করার সময় আছে নাকি? কথাটা বলে শাগনিক। হ্যাঁ, সব তো এখন আমার ঘাড়েই, তাই না? বলে প্রিয়া। ঠিক আছে, এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে বরং ছেলেকে জিজ্ঞেস করা যাক। ভুবান তখনও মাথা নিচু করে বসে। মায়ের হাতে এই প্রথম থাপ্পড় খেয়ে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তার, যদিও ফুপিয়ে কান্না করা স্বভাবটা এখন আর নেই। কিরে বল, উত্তর দে, আমি তো কিছু জিজ্ঞেস করছি নাকি? মায়ের বিরক্তিকর কণ্ঠস্বরে আরো বেশি ভয় পেয়ে যায় ভুবান। বিছানায় বসে ঠকঠক করে সে কাঁপে। ছেলের হাত দুটো চেপে ধরে শাগনিক। আমার দিকে তাকা বাবা, তোকে কে শিখিয়েছে সব? ও কি বলবে? আমি ঠিক বুঝতে পেরেছি কে শিখিয়েছে, বলে প্রিয়া। ঠিক আছে, তাহলে তুমি উত্তরটা দাও, বিরক্ত হয়ে বলে শাগনিক। আমাকে কেউ শেখায়নি মা, বলে ভুবান। কেউ শেখায়নি? তাহলে তুই জানলি কোত্থেকে? ভুবানের চোখ দুটো এবার মায়ের দিকে নিক্ষেপ। মা বল, শুনছি, বলে প্রিয়া। মা, বাবা স্কুলে যাওয়ার পর তুমি কার সাথে বড় বউ খেলো? শাগনিক বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে ছেলের দিকে। এগুলো তুই কি বলছিস বাবা? বলে শাগনিক। খানিকক্ষণ চুপ করে থেকে ভুবান বলে, বাবা তুমি স্কুলে চলে যাওয়ার পর মা প্রতিদিন একটা লোকের সাথে। মানে তুই এগুলো কি বলছিস? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে প্রিয়া। মা, সেই দিন শনিবার ছিল, আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিলাম, দরজা ধাক্কাচ্ছিলাম, তুমি খুললে না। পলাশ বলল তোদের বাথরুমের জানলা দিয়ে ভেতর ঘরের দরজা দেখা যায়। আমি সেখানে দাঁড়িয়ে। কি দেখেছিস তুই? জিজ্ঞেস করে শাগনিক। আমি দেখলাম। ছেলে উত্তর দেওয়ার আগেই ছুটে আসে প্রিয়া। ছেলেকে আবার একটা চড় মারে। ওকে মেরে কি হবে? ও যেটা দেখেছে সেটা তো বলবেই। তুই ভয় পাস না, আমাকে বলতো কি হয়েছে, বলে শাগনিক। মা আমাকে যেভাবে ভাত খাইয়ে দেয় ঠিক সেইভাবেই ওই লোকটাকে খাইয়ে দিচ্ছিল। আমরা তো বাড়িতে 3 জনেই থাকি। গরমের ছুটিতে ঠাকুরদা ঠাকুমা যখন বেড়াতে এসেছিল, আমি তখন জিজ্ঞেস করেছিলাম আমরা 3 জন এখানে একা থাকি কেন, তোমাদের সাথে কেন থাকি না?
তখন আমাকে ঠাকুরমা বলেছিল তোর বাবা মার বড় বউ খেলা সংসারের জন্যই তো এখানে পাঠিয়েছি, সংসার ভালো চলছে না। হেসে দেয় শাগনিক। হাফ ছেড়ে বাঁচে প্রিয়া। ও এই কথা, নিশ্চয়ই তো দাদু এসেছিল, হয়তো মুখটা খেয়াল করিসনি, বলে শাগনিক। হ্যাঁ বাবা, আমি সত্যি মুখটা খেয়াল করিনি, কিন্তু বাথরুমের ওই ঘরটাই দেখছিলাম। প্রিয়া ধপ করে বিছানায় বসে পড়ে। ছেলেকে বুকের মাঝে আঁকড়ে বলে, ওই দিন তো তোর দাদুই এসেছিল, কিন্তু তোদের সঙ্গে দেখা না করেই চলে গেছে। এইখানে এসেছিল ব্যবসার কাজে, খুব খিদে পেয়েছিল তো, তাই আমি বললাম তুমি বসো বাবা, আমি খাইয়ে দিচ্ছি। তুই তো আমাকে বলনি বাবা এসেছিল, বলে শাগনিক। ওই মানে সংসারের কাজের মধ্যে ভুলে গিয়েছিলাম। বাবা, বাবা এলো আর তুমি আমাকে বলতে ভুলে গেলে? আর এইবার বাবা এসে তার জামাইয়ের জন্য হাতে করে কিছু আনলেন না? আমি তো আমার আবার বড়লোক শ্বশুর মশাইকে নিয়ে বড্ড বেশি বড়াই করি, যখনই আসে তখনই এক গাদা জিনিস আমার জন্য উপহার স্বরূপ আসে। হ্যাঁ, বুঝতে পারছি, আসলে বাবা খুব ব্যস্ত ছিল তো, তাই শুধু শুধু দুপুরবেলা ভাত খাওয়াটা আমাদের ভালো করে হলো না। দেখো তো, আমি বরং রাত্রে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেব, মাংসের ঝোলটাও জুড়িয়ে গিয়েছিল, গরম করে না হয় খাওয়া যাবে। ছেলের হাত দুটো ধরে শাগনিক বলে, তুই তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলি রে বাপ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম এই সংসারের খেলাতে আবার কে এলো। ঠিক আছে, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে এলো, যা তুই তোর পকাই মাদাই ওদের সঙ্গে খেলা কর গিয়ে। আমি এখন যাব বাবা, মা মারবে না তো? না না, তোর মা তোকে ভুল বুঝে মেরেছে, আমি তাহলে যাই। ছেলে ঘর থেকে ছুটতে বেরোয়, পকেট থেকে সিগারেটের বাক্সটা বার করে, একটা সিগারেট বার করে ধরায় শাগনিক। ভ্রুকুটি করে তাকিয়ে থাকে জানালার দিকে। প্রিয়া শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ঘরে আসে। জিনিসটা কিন্তু একদম ঠিক করলে না তুমি, বলে শাগনিক। আমি আবার কি কি ঠিক করিনি গো, জিজ্ঞেস করে প্রিয়া। তুমি এইভাবে আমায় ঠকালে। আমি আবার তোমায় কখন ঠকালাম? এসব তুমি পাগলের মতো কি বলছো? সেদিন যদি আমার শ্বশুর মশাই এসেই থাকবে, তাহলে আমাকে ভিডিও কলটা কি ভূতে করেছিল? প্রিয়া, আমি সত্যি আর নিতে পারছি না। বাসর ঘর ফুল দিয়ে সাজানো, শ্যালক শালিকা বন্ধু বান্ধব পরিচিত কাছের আত্মীয় স্বজনের কোন ঠাসা হয়ে বসে রয়েছে নতুন বউটি। শাগনিককে ঘরের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে এলো শাগনিকের একমাত্র বৌদি তনয়া। কি ব্যাপার ঠাকুরপো, দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বউকে দেখা হচ্ছে বুঝি? লজ্জায় শাগনিকের ফর্সা গাল দুটো লাল। বৌদি শাগনিকের রাঙা ফর্সা গাল দুটো আচ্ছা করে টিপে দেয়। পাশেই দাঁড়িয়ে ছিল রূপক, তনয়ার হাজবেন্ড। ওকে বিরক্ত করছো কেন, জিজ্ঞেস করেন তিনি। মরণ, বিরক্ত করলাম কোথায়, বলে তনয়া। তোমার আদরের খুড়তুতো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বউকে দেখছে, বলি এখনো অত লজ্জা পাওয়ার কি আছে, বিয়ে করা বউকে ভয় পেলে ফুলসজ্জায় কি হবে কে জানে। তনয়া, তোমার সব কিছুতেই ঠাট্টা। বেশ বেশ, আমি না হয় ঠাট্টাই করলাম। এখন তুমি বড় দাদার মতো যাও, কারা কারা খেতে বসেছে সেগুলো ভালো করে লক্ষ্য করো, আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। আমি না হয় এখান থেকে চলেই যাচ্ছি। তুমি তুমি এখানে থেকে কি করবে? তুমিও চলো আমার সঙ্গে। দেখো না শাগনিক, এত বছর বিয়ে হলো, তবুও তোমার দাদাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারলাম না। ও আর কি শিখবে, ভাগ্যিস তোমার মতো বউয়ের পাল্লায় পড়েনি, তাহলে বিয়ের পর থেকেই মাথার সমস্ত চুলগুলোই পেকে যেত। তনয়া ঠাট্টা করে স্বামীর দিকে এগিয়ে আসে। 7 বছরের বিবাহিত জীবনে তনয়ার শরীরে এতটুকু ভাঙন ধরেনি। অটুট সেই শরীরের বন্ধনটা কোমর দুলিয়ে এগিয়ে আসে। যখন মেয়েটি আসে তখন কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় রূপকের। তুমি কি জনসমক্ষেই শুরু করে দেবে নাকি, জিজ্ঞেস করে রূপক। মশাই, এত ভয় পেলে চলবে কি করে?
রূপকের পাঞ্জাবির বুকের ওপরে হাত বুলিয়ে তনয়া জিজ্ঞেস করে। ঘাম ছুটে যায় রূপকের। আমি বরং ওই দিকটাতেই যাই বলে ছুটতে বেরিয়ে যায় সে। একগাল হাসি নিয়ে ফিরে তাকায় তনয়া শাগনিকের দিকে। নাও, তোমার জ্ঞানদাতা দাদা বিদায় নিয়েছে, এবার চলো দেখি ঘরে। ঘরের ভেতর ঢুকে শাগনিক অবাক। ঘর ভর্তি এক রাশ আত্মীয় স্বজন। এত জনের মাঝে কি করে কথা বলবে তার স্ত্রীর সাথে? কিছুক্ষণ আগে 7 পাকে বাধা পড়েছে দুইজনে। বিয়ের আগে চাক্ষুষ দর্শন করতে পারেনি কেউ কাউকে। শাগনিকের মনটা ভীষণ আকুপাকু করছিল। শাগনিকের সকল শিক্ষক বন্ধুরা ওকে নিয়ে ঠাট্টা করে, বলে, কি মশাই, এত বয়স হয়ে গেল এখন অথচ বিয়ে তা করতে পারলেন না? তা ক্লাসেই তো কত সুন্দরী সুন্দরী মেয়েরা রয়েছে, ফুলের মতো পাখনা মেলে উঠছে। অল্প বয়সী একটা দেখে পটিয়ে ফেললেই তো পারেন। তাছাড়া এখন শিক্ষক আর ছাত্রীর ভালোবাসা সমাজে কোনো নিন্দনীয় ব্যাপার নয়। শাগনিক ঢোক গেলে আর বলে, আমার দ্বারা ওইসব হবে না দাদা। এরপরে বাবার পছন্দ করা পাত্রীর সঙ্গেই 4 হাত এক হয়। নিমন্ত্রিত আত্মীয় স্বজনদের মধ্যে শিক্ষক বন্ধু বান্ধবরা ছিল। তারা যখন এসে জানতে পারল শাগনিক এখনো পর্যন্ত তার স্ত্রীকে চাক্ষুষ দর্শন করেনি, তখন তারা আরো বেশি অবাক হয়েছিল। বিয়ের পর এই প্রথম নববধূর সান্নিধ্যে এসে বসে শাগনিক। লাল চেরির ওড়নার আড়ালে ফর্সা টুকটুকে মুখটা, হাতে লাল আলতা পরা, শাখা পলা আর স্বর্ণের চুড়ি। মুখটা ওই গ্রাম্য বধূদের মতো সেকেলে টাইপের, ঢেকে রেখেছে শাড়ির আঁচল দিয়ে। সিঁদুর দান করার সময় স্ত্রীর মুখ দর্শন করতে নেই, তাই মুখটাও দেখা হয়নি। আর রইল বাকি শুভদৃষ্টি। বউ তো কিছুতেই পান পাতা সরালোই না। তনয়া ঘরে ঢুকে সকলকে বলে ওঠে, এই তোরা সর দেখি, হ্যাঁ সর 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 ওর পাশ থেকে, এখন শাগনিক বসবে। ও বৌদি, আমরা একটু বসি না। জানো বৌদি, এই নতুন বৌদি খুব ভালো, বলে আত্মীয় স্বজনদের মধ্যে একজন। বুঝলাম, তা এখন ওটা দেখি দেখি শাগনিকের বউর সাথে শাগনিক এখন গল্প করবে। কি ঠাকুরপো, করবে তো? হে কি, শিক্ষক মশাইয়ের মুখ দেখি লজ্জায় লাল। তা বলি, এই হাতেই তো বেতের লাঠি দিয়ে ছাত্রদের পেটাও, তখন লজ্জা লাগে না? শাগনিক বলে, বৌদি আমি এখন আসি। হে বাবা, হাসি মানে? বউকে ছেড়ে চলে যাবে নাকি? তনয়ার হাত দুটো চেপে ধরে শাগনিকের। ঘোমটার আড়াল থেকে বউটি যেন হেসে ওঠে শাগনিকের ব্যবহারে। রাত গভীর হতেই আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ঘুমিয়ে পড়ার পর শাগনিকের একটু সাহস হয় নববিবাহিত স্ত্রীর সাথে একটু আলাপ করতে। পাশাপাশি বসার সুযোগ হয়নি দুইজনের। গ্রামের বিয়ে বাড়ি, ঘরের সংখ্যা নিতান্তই কম, সুতরাং বাসর ঘরে উপস্থিত অসংখ্য অসংখ্য ব্যক্তিদের প্রাইভেসি বলে কিছুই থাকে না। শুনছেন শুনছেন? অন্ধকার ঘরে নিজের ঘাড়ের কাছে কোমল একটি হাতের আর চুড়ির ঘর্ষণের শব্দে ঘুমটা ভেঙে যায় শাগনিকের। হ্যাঁ, কে বলে ভয় পেয়ে কেঁপে ওঠে শাগনিক। আস্তে আস্তে, এত ভয় কিসের আপনার? বলে ওঠে নববিবাহিতা স্ত্রী। না না না, আমি আবার ভয় পাই নাকি? বলে শাগনিক। ভয় আবার পান না, সে তো দেখতেই পাচ্ছি। আসলে সবে সবে একটা মাত্র বিয়ে করলাম তো। নিজের কথাটা বলে নিজেই বিপাকে পড়ে যায় শাগনিক। হেসে কুটিমুটি খায় তার নতুন স্ত্রী। আমি বুঝি অনেকগুলো বিয়ে করেছি? আমি অমন করে বলতে চাইনি। তাহলে আপনি কেমন করে বলতে চেয়েছেন? আমি জানি না, যাও, বলে শাগনিক। সস্ত্রীক বাড়িতে ফিরে আসে শাগনিক। কুলো নিয়ে বরণ করে ঘরে তুললেন শাশুড়ি মা। স্বামীর পছন্দই ওনারও শেষ পছন্দ, তাই বিয়ের আগে নতুন বৌমাকে দেখার প্রয়োজন হয়নি ওনার। কাল রাত্রি বলতে বলতে ঘনিয়ে আসে। শাগনিকের বৃষ্টি হয়েছিল বৈশাখের প্রখর গরমে, কিন্তু কাল রাত্রির দিন এত পরিমাণে বৃষ্টি হয় যে পরের দিন বৌভাতের সকালটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। আকাশটা সামান্য মেঘলা, সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি, মাঝে মাঝে গুরুগম্ভীর মেঘের গর্জন। শাগনিকের শহরের বাড়িটা
গ্রামের বাড়ির থেকে অনেক বড়। বাবা একসময় চাকুরি করতেন, সেই সুবাদেই দ্বিতল বাড়ি করেছিলেন। শাগনিকের ভাই বোন বলতে কেউ নেই, বাবার একমাত্র আদরের ধন সে। বাবার দুঃসম্পর্কীয় অনেক দাদা, কাকা, মামা রয়েছেন। লতায় পাতায় তাদের সঙ্গে সম্পর্ক আজও অটুট শাগনিকের। সেই সমস্ত আত্মীয় স্বজনরাই এসেছে, তাদের মধ্যেই খুব কাছের বৌদি তনয়া। নাও, কাল রাত্রি তো হলো, তা আজ তো ফুলসজ্জা, তা বলি ফুলের অর্ডারটা আসবে কি করে এই বৃষ্টির মধ্যে? আমি লরি পাঠিয়ে দিয়েছি। বাবা, ঠাকুরপোড়া আমার বুদ্ধি কত! তা বলি নতুন বউয়ের সাথে কথা হলো? না। সে কি, কথা বলনি? তাহলে শুভ কাজ শুরু করবে কি করে? বৌদি, সবসময় ঠাট্টা আমার ভাল লাগে না। ও বাবা 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 বাবা, কে বলবে আমার ঠাকুরপো যে একজন শিক্ষক? জনসমক্ষেই শাগনিকের থুতনি ধরে চাপ দেয় তনয়া। বিরক্ত শাগনিক হাত দুটো সরিয়ে দেয় তার বৌদি। বাবা, আমি ছুলেই দোষ আর বউ ছুলে না? এমন কেন বলছো? এইসব অসভ্যের মতো কথা আমার শুনতে ভালো লাগে না। বাড়ি ভর্তি লোকজন। বাবা, দেখবো দেখবো কত অসভ্য হতে পারো বলে তনয়া কোমর দুলিয়ে চলে যায়। শাগনিক তাকিয়ে থাকে তনয়ার দিকে। কাল রাত্রির দিন বউকে পাশের বাড়িতে পাঠানো হয়েছিল ঘুমানোর জন্য। কাল রাত্রি মেয়েটার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে উলুধ্বনি দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নতুন বৌমার মুখ দেখে মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছে শাশুড়ি মা সীতা দেবীর। আমার স্বামীর পছন্দ আছে বলো কি তোমরা? কি সুন্দর বৌমাটি এনেছে বলো তো? যা বলেছ দিদি। তা বলে যৌতুক কি দিল? আমি কিচ্ছু নিইনি। ছেলে আমার চাকরি করে, ঠিক পারবে গুছিয়ে গাছিয়ে নিতে। তারপরে আমার একমাত্র আদরের ধন, আমার যাবতীয় তো ওরই থাকবে। ও মামিমা, মামিমা, ঘরের ভেতর থেকে তনয়া ডাকে। বলো বৌমা। বলছি, নতুন বউয়ের ভাত কাপড়ের ব্যবস্থা তো হয়ে গিয়েছে, তা আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন। ওকে, শাগনিক কোথায়? তাকে তো খুঁজে পাচ্ছি নে। ও বাবা, আমি এখন এত কাজ রেখে কোথায় যাই বলো দিকি? বাতের তালা সাজাতে হবে, গয়না রেডি করতে হবে। তা বলি তুমি একটু দেখো না বৌমা, কোথায় পাবো বলুন তো? ও তুমি ওই বাঁশ বাগানের ওদিকে গিয়ে দেখো। ছেলে আমার যখন লজ্জায় লাল হয়ে যায় তখন ওখানে গিয়ে মুখ সিটিয়ে দাঁড়িয়ে থাকে। বলি মামিমা, এত লজ্জা পেলে কি করে হবে? ও বাবা, ও ছেলে সব শিখে যাবে, ছেলের বাপটাও ওইরকমই তো ছিল বলে হাসাহাসি করলেন সীতা দেবী। তনয়াও হাসলো, শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে। বলো দেখি, গা গতরে কত সুন্দর একটা বউ। বলি রূপকের বউটারই দেখো না, বিয়ের পর পর বাচ্চা নিল নে, এখন 7 বছর হতে এলো, বাচ্চা কাচ্চার নাম নেই। বলি বউয়ের দোষ আছে নাকি? জিজ্ঞেস করলেন সীতা দেবীর এক আত্মীয়। না না, বৌমাকে দেখে দোষ আছে বলে মনে হয় নাকি? একটু বলে পানের পিঠটা ফেললেন তিনি। আমি বরং যাই দিদি, বুঝলে, ভাতের আয়োজনটা করি, নাহলে বেলা গড়িয়ে যাচ্ছে। ওদিকে আবার পার্লারের লোক আসবে বৌমাকে সাজাতে। আত্মীয় স্বজনের মাঝে যেমন ভালো লোকও থাকে, তেমন কুটকাচালি করার মাস্টার ডিগ্রি প্রাপ্ত লোকও থাকে। তাদের মধ্যে কেউ কেউ বলে মরণ, টাকা থাকলেই যত খরচের বালাই। বলি আমরা থাকতে আবার পার্লারের লোক কিসের? এদিকে তনয়া খুঁজতে বেরিয়েছে শাগনিককে। দ্বিতল বাড়িটার সামনে পাঁচিল দিয়ে ঘেরা নেই, খোলা উঠোন, তবে পুরোটাই আজকে সুন্দর করে শেড দিয়ে সাজানো। বৃষ্টির ফোঁটা পড়ার কোনো উপায় নেই। বড় একটা গেট করা হয়েছে, সেইখানেই ফুলের গাড়িটা এসে দাঁড়িয়েছে। তবে সেখানে কর্দমাক্ত অবস্থা। মাটির ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টিটা কিছুক্ষণ আগে একটু ধরেছে, তবে আকাশটা এখনো গাঢ় অন্ধকার। মাঝে মধ্যে রিমঝিম হচ্ছে ভাসা মেঘে, তার সঙ্গে গুরু গুরু মেঘের গর্জন। ঠাকুরপো, ও ঠাকুরপো, খুঁজতে খুঁজতে তনয়া যায়। সেই বাঁধানো উঠোনটা পেরিয়ে পরিপাটি করা সুন্দর ফুলের গেটের বাইরে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে তনয়া। শাড়ির আঁচলটা কোমরে গোজা, আর শাড়িটা বেশ পায়ের অনেকটা অংশে উঁচু করে তোলা।
রুমঝুম নুপুরের ধ্বনি তুলে গ্রামের মেঠো পথ দিয়ে অতি সাবধানে ছাতা মাথায় হেঁটে চলেছে তনয়া। তার ফর্সা শরীরের গড়ন থেকে টুপটুপ করে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। বেশ খানিকটা যাওয়ার পর বাঁশঝাড়ের দিকে চোখ ফেলতেই তনয়ার চক্ষু চড়ক গাছ। এ কি ঠাকুরপো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? শাগনিক হতভম্ব হয়ে যায় তনয়ার উপস্থিতিতে। শাগনিক সরে যেতেই তার সামনে দাঁড়িয়ে থাকা স্কুল ড্রেস পরা একটি বাচ্চা মেয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ওকে ঠাকুরপো, বৌদি বৌদি প্লিজ কাউকে বলো না। কি হয়েছে? এই মেয়ে কে? ও ঝুমা। ঝুমা? কি হয়েছে? ও প্রেগনেন্ট। কে? তোমার? ছি 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 ছি, ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি কি করেছো? আমায় ক্ষমা করে দিন বৌদি, আমারই দোষ ছিল, বুঝতে পারিনি। স্যারকে আমি আমি ফরেস্ট করি। স্যার নিতান্তই ছি, পড়াশোনা করার বয়সে শিক্ষক মশাইয়ের সঙ্গে এসব করতে লজ্জা করলো না? বলে তনয়া। আমি এক্ষুনি গিয়ে প্লিজ প্লিজ বৌদি কালকে বলবেন না, আমি বদনাম হয়ে যাব। এখন তুমি কি চাও বাচ্চা? আমার বাচ্চাটা নষ্টও করা যাবে না, যেভাবেই হোক এই জঞ্জালটাকে। তনয়ার বুকের ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। কাকে জঞ্জাল বলছে ও? যাকে পেটে নেওয়ার জন্য এত বছর ধরে অপেক্ষা করেও পারছে না, তাকে কি না জঞ্জাল? তুমি কি করেছো ঠাকুরপো? বাড়িতে এত সুন্দর বউ থাকতে তুমি শেষ পর্যন্ত মেয়েটাকে এইভাবে ঠকালে। মাসিমা, মেসমশাই, মামা, মামি এরা প্রত্যেকে যখন জানতে পারবে তখন তোমার মুখে কি হবে? বৌদি বৌদি তোমার পা ধরছি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। সেবার সব স্টুডেন্টদের নিয়ে শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলাম, দিনটা এরকমই বৃষ্টি মুখর ছিল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, ঘরে কেউ ছিল না, আমি আর ঝুমাই। তাই বলে তুমি তোমার সম্ভ্রমকে ধরে রাখতে পারবে না? আর নিজের বউয়ের সামনে গিয়ে দাঁড়াতে এত লজ্জা পাওছো? হ্যাঁ, এসব কি? বৌদি বৌদি বুঝতে পারিনি। ছি, কি নোংরা বর বউ খেলায় মেতেছিলে তোমরা। হ্যাঁ বলি, নিজের বউ থাকতে কিছুতেই মানতে পারে না তনয়া। শাগনিককে নিয়ে যখন ও ফিরে আসে তখন ওর চোখ মুখে সেই ফুর্তি ভাব উধাও হয়ে গিয়েছে। একটা চাপা উত্তেজনা ওর মনের ভেতরে কাজ করছে। সত্যি কথা বলতে গিয়েও বলতে পারছে না। ঘরে আসার পর শাগনিক সকলের মাঝখানে হেসে দাঁড়িয়েই ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন করে। স্ত্রীর দিকে কিভাবে সে তাকাচ্ছে, চোখে মুখে এতটুকু লজ্জা নেই তার। রাগে ঘৃণায় ফেটে পড়ছে তনয়ার মন। বিকেল গড়াতেই পার্লারের লোক আসে সাজাতে। ফাঁক তালে একা পায় বউটিকে। তনয়ার ইচ্ছে করছিল সত্যি কথাটা বলে দিতে, কিন্তু বলতে পারল না। কারণ বাঁশঝাড়ের ওখানে দাঁড়িয়ে তিনজনের মধ্যে একটা চুক্তি হয়েছে। ঝুমাকে আপাতত লুকিয়ে রাখা হবে ভোগপুরের প্রত্যন্ত গ্রামে। মাঝে মধ্যে শাগনিক সেখানে যাবে খোঁজ খবর নিতে। বাচ্চাটা খালাস হওয়ার পরই সেটা তনয়াকে দিয়ে দেওয়া হবে। তনয়া সেই বাচ্চাকে কোলে পিঠে করে বড় করবে। রূপকেরও খুব শখ একটা বাচ্চার, কিন্তু বউকে নিতান্তই ভালোবাসে তাই বলতে পারে না। তনয়ার অক্ষমতা তনয়াকে মা হতে দেয় না। কিন্তু এত সুন্দর একটা পরিপাটি বাচ্চা যদি এমনি এমনিই পাওয়া যায়, যেখানে মেয়েটা নিজেই মা হতে চায় না, ভগবান তাদেরকেই বোধহয় সম্পত্তি দেয়। ঢোক গেলে তনয়া। বিকেল গড়াতেই যখন সবাই সাজগোজে ব্যস্ত, তনয়া তখন নিজের বিছানায় উপর হয়ে শুয়ে চোখের জল ফেলছে। হঠাৎ করে পেছন থেকে রূপক ওর পিঠের ওপরে হাতটা দেয়। তনয়া পিছন ঘুরে স্বামীকে দেখতেই ওর ভেতরে জমে থাকা পুঞ্জীভূত অভিমানটা গড়গড় গর্জন মেঘের মধ্যে দিয়ে যেন বৃষ্টির বাড়িধারার মাধ্যমে ওর চোখ থেকেও নিক্ষেপ হয়ে ঝরে পড়ে মাটির মেঝের ওপর। আমি কি দোষ করেছিলাম বলো তো? আমাকে কেন ভগবান দিল না? কি হয়েছে? সেই সকাল থেকে লক্ষ্য করছি মন মেজাজ খারাপ, কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। আমার ওপর অভিমান হয়েছে? না, তোমার ওপর অভিমান না হওয়াটাই আমার কারণ। কেন হয় না অভিমান? কেন পারিনি তোমায় আমি সন্তান দিতে? আমি 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 একটা আমি একটা নষ্ট মেয়ে মানুষ। এসব কি বলছো? তুমি নষ্ট কেন হবে? আমি খুব খারাপ রূপক, বিশ্বাস করো আমি খুব স্বার্থপর বলে তনয়া রূপককে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। রূপকর মাথায় বিলি কাটতে কাটতে বলে, সবার ভাগ্যে কি সবটা হয়? তাছাড়া আমি তো মেনেই নিয়েছি
এতে তোমার দোষের কি আছে? কিন্তু রূপক, যারা চায় না তাদের যে হয়, তারা সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। বলো, হ্যাঁ বলো, কি নোংরা খেলায় তারা মাতে। একটা একটা সুন্দর ভালোবাসার বন্ধন, একটা বিবাহের বন্ধনকে তারা নোংরা খেলায় পরিণত করে। তাদের তাদের কেন হয়? কি হয়েছে আমায় একটু খুলে বলবে? কি হয়েছে বলো না। রূপক স্ত্রীর থুতনি তুলে চোখে চোখ রাখে। স্বামীর চোখের দিকে তাকাতে পারে না তনয়া, কারণ সে দোষ করে এসেছে। ওই সন্তানকে সে নিজের পরিচয়ে বড় করবে, কিন্তু কি করে? রূপককে তো সত্যি কথাটা না বললেই নয়। তোমায় যেটা বলতে চলেছি তুমি সেটা গ্রহণ করতে পারবে তো? কি কি হয়েছে আমায় সবটা খুলে বলো, আমি তো বুঝে উঠতে পারছি না। তবে শোনো। তনয়া সম্পূর্ণ সত্যি কথাটা খুলে জানায় রূপককে। রূপক ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এটা একদম ঠিক হচ্ছে না। আমাদের এক্ষুনি উচিত মেয়েটিকে গিয়ে সবটা সত্যি কথা বলে দেওয়ার। ও তো ঠকে যাচ্ছে। বলো তো, শাগনিক এইভাবে ওকে ঠকাতে পারলো? ছি ছি, আমি কল্পনাও করতে পারি না ও যে আমার ভাই। এই কথাটাই আমি ওকে বলেছি, কিন্তু ও যে এখন ফেঁসে গিয়েছে, ওকে তো বাঁচাতেই হবে। তাই বলে একটা অসহায় মেয়েকে ঠকিয়ে আমিও বুঝতে পারছি না কি করব। কি করব বুঝতে পারছো না মানে? তুমি তো কাছের রয়েছো, কাছের বৌদি, তোমারই তো সুযোগ মেয়েটিকে সত্যি কথা সব বলে দেওয়া। তুমি ওকে সবটা বলে দাও, ও পালিয়ে যাক। ও পালিয়ে যাক এখান থেকে। একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে মেয়েটা। না হলে সব কিছু শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, সব কিছু শেষ হয়ে যাবে বলে রূপক। ওই ঝুমা মেয়েটি ছাড়বে বলে ভেবেছো? এখন পেটে বাচ্চাটা ছোট, যখন একটু একটু করে বাড়বে, বড় হবে, ওর মাতৃত্ব বোধ জেগে উঠবে, তখন সে বাচ্চাকে দিতে অস্বীকার করবে। সে তার নিজের ভাগ চাইবে, স্ত্রীর অধিকার চাইবে। তখন শাগনিকের বিয়ে করা এই বউটার উপরে কোনো অধিকার থাকবে না। পেটের বাচ্চাটাই তখন সব কিছুর মূল হয়ে দাঁড়াবে। তুমি বুঝতে পারছো না তনয়া, তুমি তোমার অজান্তে তুমি কত বড় ভুল করেছো বলে রূপক। তনয়া এইবার রিয়েলাইজ করে সত্যি সে ভুল করেছে। তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা। কিন্তু বলার আগেই দেখতে পায় তনয়া দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে শাগনিক। তার চক্ষু রক্তবর্ণ। এই কাজটা একদম ঠিক করলে না তুমি বৌদি, একদম ঠিক করলে না বলে ঘর থেকে বেরিয়ে যায় শাগনিক। সন্ধে গড়াতেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সমাগম আরও বাড়ে। পাড়া প্রতিবেশী সকলে এসে উপস্থিত হয়। ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আসে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। আজকে লক্ষ্মীপ্রিয়ার মুখে হাসি ফুটেছে। সে খুব হাসছে। তাকে অপূর্ব সুন্দর লাগছে আকাশি রঙের বেনারসিতে। পার্লারের লোকে সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এমনিতেই সে সুশ্রী এবং সুন্দরী রূপবতী, কিন্তু বিয়ের জল পড়ে তার লাবণ্য প্রভা আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। আকাশি রঙের পাঞ্জাবি পরে এই প্রথম স্ত্রীকে সরাসরি সামনাসামনি দেখে বুকের ভেতর ধুপকুকানিটা 10 গুণ বেড়ে গিয়েছিল শাগনিকের। এত সুন্দর বউ থাকতে ঝুমার মতো কুৎসিত একটা মেয়ের সঙ্গে কি করে সে এত বড় ভুলটা করতে পারল। রাত গড়াতেই প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তনয়া আর রূপক এই মুখও হয়নি, এমনকি ওরা খেতেও আসেনি। ওরা সিদ্ধান্ত নিয়েছে পরের দিনই ওরা ফিরে যাবে, চলে যাবে ওদের নিজের শহর বিহারে। ওখানেই রূপকের ব্যবসার সমস্ত কাজ। রাত গড়াতেই তনয়ার খোঁজ খবর পড়ল। মামিমা নিজে এসে রূপকের ঘরের দরজায় 2-3 বার টোকা মারতেই বাধ্য হয়ে রূপক বলল, কি ব্যাপার মামিমা, আপনি এত রাতে? ও বাবা, তোর বউ কোথায় রে? সারা সন্ধে দেখলুম না। বলি, ও তো বৌদি, এ কাজগুলো তো ওরই করতে হবে। মা হয়ে আমি পারি বল দেখি বাবা? চল ওকে পাটা দেখি। ও শরীরটা ভালো নেই মামিমা। ও মা, বৌমার আবার কি হলো? দেখি বলে রূপককে প্রায় ধাক্কা মেরিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন সীতা দেবী। বিছানার ওপরে শুয়েছিল তনয়া, চোখের ওপরে হাত দিয়ে ঢাকা। এতক্ষণ ধরে কান্নাকাটি করেছে বলে চোখ দুটো লাল। বিছানার পাশেই ট্রলি ব্যাগে জামা কাপড় গোছানো। হে কি রূপক, তোরা চলে যাবি নাকি? জামা কাপড় গুছিয়েছিস? বলি, অষ্টমঙ্গলা পেরিয়ে ফির তো আমার ছেলে, তোরা সিনেমা টিনেমা দেখবি, ওরা হনিমুন করতে কোথায় যাবে জিজ্ঞেস করবি, তারপর তো তোদের যাওয়ার কথা। কি করবো বলো তো, আমার কাজ পড়ে গেল যে যেতেই হবে। ও তা তুই যা, তোর বউটা থাকুক। না তা হয় না,
ওকে নিয়েই যাব। হ্যাঁ, আমি ওকে ছাড়া থাকতে পারি না। ও বাবা গো, বুঝি রে মা, সব বুঝি। তা চল দেখি এখন ওই রিচুয়ালগুলো একটু করে দে, আর স্ত্রী আচারগুলো মেটা। আর তুই তো কাজের বৌদি, তুই ছাড়া তো হবে না। আমার ভাল লাগছে না মামিমা, আপনি বরং যান, মাথাটা খুব ধরেছে। তনয়া দেখতে পায় সীতা দেবীর মুখটা ভার হয়ে গেল। বৌমার কাছে আবদার নিয়ে এসেছিলেন, এমনভাবে সে অবজ্ঞা অবহেলা করে সরিয়ে দেবে আশা করেননি। তাই মুখের ওপর না করা সত্ত্বেও বললেন, যাচ্ছি, আপনি যান। এই তো, খুব খুশি হয়েছি রে মা। এই বুড়ি মানুষ আর কি করব বল, তোদের মতো ছোট ছোট ছেলে মেয়ের কাছে এইসব নিয়ে ঋণী থাকতে হয়। না হলে কি আর কোনোদিন একটা কুটো কাজ করতে ঘরের কাউকে কোনোদিন বলেছি? শাশুড়ি কত অত্যাচার করেছে, তাও সব করেছি। শেষ বয়সে গুমুট অব্দি কাঁচিয়েছি। বুঝতে পারে রূপকার তনয়া বৃদ্ধা মানুষটি মনে মনে খুব কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত তনয়া যায়, সুন্দর করে সাজানো ফুল দিয়ে সেই ঘরের মাঝখানে। ইস, আজকে আবার একটা মেয়ে ঠকবে, আবার ঠকবে এই বাচ্চা কচি মেয়েটা। কি দোষ ছিল লক্ষ্মীপ্রিয়ার? যুগ যুগ ধরে কি লক্ষ্মীপ্রিয়া শুধু দোষের ভাগী হয়ে সাপের দংশনে মরবে? হ্যাঁ, শাগনিক তো ওর কাছে এখন সর্পের মতোই, যার দংশন দেবার জন্য সে নিজে এখন উত্থিত হয়ে রয়েছে। কখন সে কোমল নরম বিছানায় তার স্ত্রীর শরীরটাকে শেষ করবে, না, ভাবতে পারে না তনয়া। ইচ্ছা করে ছুটে গিয়ে শাগনিকের ফর্সা গালে ঠাস করে একটা চড় মারতে আর বলতে, লজ্জা, তুমি লজ্জা, তুমি সমাজের ঘৃণতম লজ্জা। বলতে পারে না তনয়া। বৌদি ডাকে নতুন বউটি, আমার কাছে আসনি কেন? আমার এখন ভয় করছে না? ভয়? কিসের ভয় করছে তোর? বাবা, ভয় করছে বৌদি। কিচ্ছু ভয় নেই, বর যেরম বলবে সেরম করে সব শুনবি, কেমন? মুখের কথা আটকে যাচ্ছে তনয়ার, বলতে ইচ্ছে করছে এক্ষুনি তোর বরটাকে জিজ্ঞেস কর ঝুমাকে, তবুও বলতে পারে না। স্ত্রী আচার মেটানোর পরে শাগনিক ঘরে আসে। শাগনিকের মুখটা দেখে রাগে তনয়ার শরীরটা রি করে ওঠে। শাগনিকের চোখে মুখে অন্যরকম ভালোবাসা ফুটে উঠেছে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার জন্য। ঝুমার নামটা এই মুহূর্তে শাগনিক মনেই করতে চায় না। রাত ঘড়িয়ে চলেছে নিজের ছন্দে। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ, আবার মেঘও রয়েছে একদিকে। ঝিরিঝিরি হালকা বৃষ্টি, সুন্দর শীতল বাতাস, মেঘের গুরু গুরু গর্জন, আর তার মাঝখানে ফুল দিয়ে সজ্জিত ফুলসজ্জার খাটে নতুন বউটি বসে রয়েছে। শাগনিক টিপটিপ পায়ে এগিয়ে আসে, পকেট থেকে আংটির কৌটোটা বার করে এবং স্ত্রীর অনামিকায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মুখটা লজ্জায় ঘুরিয়ে নেয় তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। আজ থেকে তুমি আমার প্রিয়া। প্রিয়া? হ্যাঁ, তুমি যে এত সুন্দর আমি তো বুঝতে পারিনি। আমার বাবার পছন্দ আছে। আপনার আমাকে পছন্দ? ভীষণ পছন্দ। তাহলে সেদিন ভয় পাচ্ছিলেন কেন? ভয় পাচ্ছিলাম, আসলে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করিনি তো, তাই। ও, আমি বুঝি আপনার জীবনে প্রথম? এই প্রথম, এই শেষ। বলে বউয়ের কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়ে শাগনিক। বউ ওর মাথার চুলের ওপরে বিলি কাটে। তোমায় খুব সুন্দর লাগছে। তাই? খুব সুন্দর? ভীষণ সুন্দর। আজকে আমাদের প্রথম রাত, আমরা আজকে প্রচুর গল্প করব। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো গোপন বলে কিচ্ছু থাকবে না। আমরা একে অপরের অতীত বর্তমান সবটা বলবো। সবটা? সবটা? হ্যাঁ। তোমার কোনো অতীত আছে নাকি? না তো। এই তো, আপনি আমার বর্তমান ভবিষ্যৎ অতীত সবটা। মিথ্যে কথা। তোমার মতো সুন্দরী মেয়ের আবার কোনো বয়ফ্রেন্ড থাকবে না? বয়ফ্রেন্ড? বাবা কোনোদিন কৈট স্কুলে ভর্তিই হতে দিল না। পড়াশোনা করেছি গার্লস স্কুলে, এমনকি গার্লস কলেজে পর্যন্ত। ফার্স্ট ইয়ারটা পড়তে না পড়তেই আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল। ইস, তুমি গ্র্যাজুয়েট নাও? না তো। বাবা জানে? হ্যাঁ, উনি তো সব জানে, জেনেই তো আমাকে। না না, বিয়ের পরে তোমাকে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাবো। তোমাকে আমি দূরে নিয়ে যাব, যেখানে কেউ থাকবে না, তুমি আর আমি ছাড়া। লজ্জায় লাল হয়ে যায় লক্ষ্মীপ্রিয়ার মুখটা। যেই মুহূর্তে স্ত্রীর খুব কাছে ঘনিষ্ঠ হতে যাবে শাগনিক, ঠিক সেই সময় কে কে এমন করে চিৎকার করছেন কেন? দেখুন না, কারো কোনো অসুবিধে হতে পারে। আজকে আবার কার অসুবিধে?
এদিকে দরজায় টোকাটা ক্রমশ বেড়েই চলেছে। বিরক্ত হয়ে উঠে আসে শাগনিক। দরজা খুলতেই দেখে তনয়া সেখানে দাঁড়িয়ে। এ কি বৌদি, তুমি? ঘরের ভেতর থেকে জিজ্ঞেস করে লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ, বলছিলাম কি আমার মাথাটা খুব ধরেছে। শাগনিক, তোমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে? শাগনিক দাঁত দুটো পেশে মনে মনে বলে, সব বুঝতে পারছি, তুমি আজকে রাতটা মাটি করতে চাও, দাও না একটু ওষুধ থাকলে। হ্যাঁ বৌদি, আছে, বলে লক্ষ্মীপ্রিয়া। তুমি ব্যতিব্যস্ত হয়েও না, বলে শাগনিক। মানে বৌদির মাথা ব্যথা করছে, আমি ব্যতিব্যস্ত হব না? তনয়া ওদের ঘরেই ঢুকে যায়। অমন করে ঘরে ঢোকার দরুন আরো বেশি রাগ হয় শাগনিকের। এ কি, তুমি এইভাবে ঘরে ঢুকে গেলে? হ্যাঁ, ওই ওষুধটা নেব। বৌদি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? এগুলো কি কি বলছেন আপনি বৌদিকে? কিভাবে কেউ কথা বলে বড়দের সাথে? চুপ, একদম চুপ, ছোট মুখে বড় কথা। এইবার লক্ষ্মীপ্রিয়া শান্ত এবং চুপ হয়ে যায়। তনয়া অট্টহাস্য করে ওঠে। চোরের মায়ের আবার বড় গলা। আমি তোর ফুলশয্যা হতে দেব না। তুই একটা পাপী, তুই একটা পাপী। বৌদি, এসব আপনি কি বলছেন? ঠিক বলছি বোন, তুই আমার বোনের বয়সী হবি, তাই বলছি। আমার বোনটা রয়েছে আমার বাপের বাড়ি, সেই বিহারে, অসুস্থ, হার্ট ফুটো, তাই কোনোদিন বিয়ে হয়নি। যদিও আমি চাই না ওর বিয়ে হোক, কারণ আমি জানি বিয়ের পরে স্বামীর কাছে ঠকে ঠকে সে মরে যাবে। তোর বরটা চরিত্রহীন। তোর বর ঝুমা নামে একটা মেয়ের সঙ্গে থেকেছে, শুয়েছে, ওর বাচ্চা তার পেটে। বৌদি, চিৎকার করে ওঠে লক্ষ্মীপ্রিয়া। ঠিক বলছি, তুই জিজ্ঞেস কর তোর বরকে। এগুলো কি বলছে বৌদি? আপনি এগুলো সত্যি করেছেন? বলুন না, সত্যি করেছেন? হ্যাঁ করেছি, বেশ করেছি। কিছু করার আছে তোর? তুই এখন আমার বউ, যা বলবো তাই শুনবি। গ্রামের কেউ ভূত, তার আবার বাড়াবাড়ি, বলে লক্ষ্মীপ্রিয়াকে ধাক্কা মারে শাগনিক। টাল সামলাতে না পেরে মেয়েটার মাথাটা গিয়ে লাগে খাটের কোণার সাথে। বক্স খাট, সেগুন কাঠের তৈরি, শক্তপোক্ত। ময়ূরের ঠোঁট রয়েছিল সেইখানে ডিজাইন করা। মাথার পেছন দিকটা সেইখানে পড়ার সঙ্গে সঙ্গেই শুধু একটু শব্দেই স্ত্রী পড়ে যায় মাটিতে। তনয়া আর শাগনিকের ভেতরে তখন কথা কাটাকাটি চলছে প্রবলভাবে। বাইরে দাঁড়িয়ে রয়েছে রূপক, নীরব দর্শকের মতো। একটা সময় রূপক ঘরে ঢোকে। তোরা এইভাবে চিৎকার করছিস কেন? যেটা সত্যি সেটাই তো তোর বৌদি বলেছে। ওদিকে বাইরে মেঘের গুরু গুরু গর্জন আর বৃষ্টির গাম্ভীর্যতা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। ঘর অন্ধকার, ঘরে জ্বলা প্রদীপের আলোটাও হাওয়ায় নিভে যাওয়ার জোগাড়। হে কি, লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া, বারবার ডাকে তনয়া। রক্ত, রূপক! ওর মাথার পেছনে হাত দিতেই বুঝতে পারে তনয়া লক্ষ্মীপ্রিয়ার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। শেষ পর্যন্ত তুমি খুন করলে ঠাকুরপো, তুমি খুন করলে তোমার বউকে। আমি এক্ষুনি সবাইকে বলবো। কিন্তু বলতে দেয় না শাগনিক। তার আগেই বিছানার পাশে রাখা ফলের ঝুড়ি থেকে ছোট্ট চাকুটা বের করে রূপকের গলার কাছে ধরে। একটা কথা বললে না, এই ছুরিটা কিন্তু গলার ওপর দিয়ে চালিয়ে দেবো, বলে দিচ্ছি। চুপ করে ঘরে বসো, বসো। তনয়ার ছিল খুব সাহস, সে কিছুতেই ঘরে বসতে চায় না। যেই পা বাড়ায় বাইরের দিকে, অমনি ছুরিটা মারাত্মক শব্দ করে রূপকের গলার ওপর দিয়ে চালিয়ে দেয় শাগনিক। পরের দিন খুব ভোর হতে না হতেই শাগনিক তার বাবা মাকে ডেকে বলে, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে বাবা, আমি ওকে নিয়ে ভোগপুরেই যাব, ওখানেই থাকবো। তোমরা মাঝে মধ্যে এসো খনি। তাছাড়া এখান থেকে ভোগপুর যাতায়াতেও তোমাদের অনেকটা প্রবলেম হবে, বেশ খানিকটা দূরত্ব। মাঝে মধ্যে আমি ওকে নিয়ে আসবো খন, তোমাদের সঙ্গে সংসার করবে। আমার তো ওখানেই পোস্টিং। হ্যাঁ রে বাবা, আমি তো তাই ভেবেছিলাম, তোকে ভোগপুরের বাড়িটাই দিয়ে দেবো বৌমাকে উপহার। তা লক্ষ্মী মাকে আমার সঙ্গে একটু দেখা করিয়ে নিয়ে যাস না বাবা, দেরি হয়ে যাবে, ও তৈরি হয়ে আছে, বরং আসি। কাকপো
পক্ষে টের পাওয়ার আগে ট্রলি ব্যাগটা গুছিয়ে নিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে সাগ্নিক। সেই স্ত্রী আর কেউ নয়, তনয়া, যে এখন প্রিয়া নামে সংসার করছে সাগ্নিকের সাথে। রূপক আর স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার দেহটাকে রাত্রেবেলাতেই মাটির ভেতরে পুঁতে দিয়েছে ওরা, সংলগ্ন জমির মধ্যে, যেখানে বাঁশ ঝাড় রয়েছে। কস্মিন কালেও যেখানে কোনো মানুষ যায় না ভূতের ভয়ে, কোনো এক বাঁশ ঝাড়ের গোপন মাটির তলাতেই শায়িত করে দিয়ে এসেছে রূপক আর লক্ষ্মীপ্রিয়ার নিথর দেহটাকে। দিন কতক আগে শ্বশুর মশাই এসেছিলেন, তনয়াকে দেখে ভিড়মি খেয়েছেন। সেই কারণেই তো তনয়া ভুলিয়ে ভালিয়ে কোনো রকম দুটো খাইয়ে শ্বশুর মশাইকে বিদায় করে দিয়েছিল বাড়ি থেকে। খাইয়েছিল বিষ। সেই কারণেই তো উনি বাড়ি অবধি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওনার প্যারালাইজড হওয়ার খবরটা বাড়িতে আসে। খবর পেয়ে ছুটে গিয়েছিল সাগ্নিক নিজে, কিন্তু ছেলে ওই ঘটনা দেখে ফেলবে এইটা আশা করেনি ওরা। ওদের প্ল্যান মাফিকই ঝুমাকে ওরা ভোগপুরে নিয়ে যায়। সেখানে ঝুমা জন্ম দেয় একটি ছেলের, ভুবানের। আর ভুবানকে আঁকড়ে ধরেই এখন বেঁচে রয়েছে প্রিয়া ওরফে তনয়া আর সাগ্নিক। রাত হতেই ভুবান পড়তে বসে, সাগ্নিকই ওকে পড়ায়। তবে মন মেজাজ একদম ভালো নেই তনয়ার। আর কতদিন মিথ্যে লুকিয়ে রাখা যায়? বর বউয়ের খেলা একটা পবিত্র সম্পর্ক। অনেক দিন গ্রামের বাড়ি যায় না বলে এক এক করে আত্মীয় স্বজন সকলেই আসতে শুরু করেছে। এরপর কোন দিন লক্ষ্মীপ্রিয়ার বাবা মা এসে সত্যি সত্যি হাজির হবে। নিজের মেয়ের শরীরের পরিবর্তন হতে পারে, কিন্তু এইভাবে যে মুখের পরিবর্তন হয় এইটা তো জন্মদাত্রী মা কিছুতেই বিশ্বাস করতে পারবে না। ঘরে এনে রাখা বিষের পরিমাণও একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। একে একে সকলে আসে। তনয়ার হাতের রান্না খাবার খেয়ে মন শান্ত করে বাড়ি যায়। তনয়া সকলকে বলে, আমি তো বেড়াতে এসেছি, রূপকই আমাকে ছেড়ে দিয়ে গেছে। কিন্তু রূপক আর লক্ষ্মীপ্রিয়ার সত্যি সত্যি যখন খোঁজ শুরু হবে, তখন বর বউ খেলা কতদিন আর টিকিয়ে রাখতে পারবে সাগ্নিক আর তনয়া? দুটো শরীর পাশাপাশি থাকলে পাশবিক খিদে জেগে ওঠাটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার। তাই সাগ্নিক আর তনয়া সব কিছু ভুলে গিয়ে সেই স্বাভাবিক বর বউ খেলাতেই মেতে উঠেছিল। কিন্তু এই ছেলে, এও তো পাপেরই সন্তান। বড় হয়ে এও তো তার বাবার বীর্যধারণই করবে। তখন কি হবে? এইবার কি হবে সাগ্নিক? যদি ছেলে সব কিছু বুঝতে পারে তাহলে কি হবে? কিচ্ছু হবে না। যেরকম প্ল্যান মাফিক আমরা কাজ করেছি সেরকমই করব। ভুলে যেও না তনয়া, এখন যদি ব্যাপারটা পাঁচকান হয় তাহলে ফাঁসি আমাদের হবেই। না না, আমি আর যাই হোক ফাঁসিতে মরতে পারবো না। তাহলে তোমার আমার সঙ্গে যা ডিল হয়েছে সেটাই থাক। ছেলে তো জানছে আমরা ওর আসল বাবা মা। আমাদের এই খেলা এমনই চলবে। আমাদের সত্যিকারের না হয় বড় বউয়ের সম্পর্ক নাই হলো, কিন্তু তোমার ওই সিঁদুর আর শাখা এইটা তো আর মিথ্যে নয়, তাই না? ঠিক আছে, আমি 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 এবার থেকে সতর্ক হয়ে থাকবো। হ্যাঁ, আর বিষের পরিমাণটা এবার যে আসবে তার উপর একটু বেশি বাড়িয়ে দাও। এই গ্রামেই তাহলে তাকে পুঁতে রেখে দিয়ে যাব। আমাদের খেলায় যে নাক গলাতে আসবে তার বেঁচে থাকাটাও আমরা পছন্দ করি না। যে কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।